বর্তমান ফোনের বাজারে মোস্ট হাইপ স্মার্টফোনগুলোর মধ্যে Redmi Note 14 Pro কিন্তু একটি। প্রতি বছর Redmi Note সিরিজ লঞ্চ হলেই কিন্তু মার্কেটের হাইপটা খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। তেমনই Redmi Note 14 Pro নিয়েও কিন্তু অনেক সমালোচনা চলতেছিল, লাইক ফোনের প্রাইস অনেক বেশি বা প্রাইস বেশি হওয়ার কারণে ভ্যালু ফর মানি ডিভাইস হতে পারেনি। এছাড়া ফোনের সফটওয়্যার আপডেট জনিত অনেক প্রবলেম, আরও টুকটাক অনেক কিছু নিয়ে কিন্তু অনেক কোশ্চেন ছিল। বাট রাইট নাও ফোনের দাম কিন্তু অনেকটাই কমে গেছে। লাইক যেই ফোনটি আগে 35-40 হাজার টাকার মধ্যে পাওয়া যেত, সেটি এখন বর্তমানে 29,000 টাকায় পাওয়া যাচ্ছে। এখন কথা হচ্ছে ফোনটির প্রাইস কমার পরেও আদৌ ভ্যালু ফর মানি ডিভাইস হতে পেরেছে নাকি। তো আজকে আমরা এটি ফাইন্ড আউট করব। তো শুরুটা করি ফোনটির ডিজাইন দিয়ে। তো খুবই ইউনিক একটি ডিজাইন ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে ট্রাই করা হয়েছে, অর্থাৎ রেডমি প্রিভিয়াস নোট সিরিজের তুলনায় এখানে কিন্তু অনেকটাই ডিফারেন্স কিন্তু দেখা যাচ্ছে। ব্যাক সাইডে একটি বড় কাটআউটের ভিতরে কিন্তু 4টি ক্যামেরা বাম থাকছে, যার ভিতরে 3টি ক্যামেরা থাকছে এবং একটি এলইডি ফ্ল্যাশ থাকছে। এবং ক্যামেরা বামটা কিন্তু তেমন একটা উঁচুও রাখা হয়নি, অর্থাৎ ফ্ল্যাট সারফেস রাখলে হালকা কিছুটা ববল করে, অর্থাৎ তেমন বেশিও করে না, যেটা কিন্তু একটা অ্যাডভান্টেজের সাইড বলা যায়। এছাড়া ফোনটির ডিজাইনটা এতটা ইউনিক হওয়ার পরেও কিন্তু এখানে আপনারা দ্বিমত পোষণ করতেই পারেন, কেননা কারো কারো কাছে ফোনটির ডিজাইনটা কিছুটা প্রিমিয়াম ক্যাটাগরিতেই লাগে, আবার কারো কাছে নর্মাল বাজেট ফোনের মতোই কিন্তু লাগে। তো ডিজাইনটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। অ্যান্ড হ্যাঁ, এখানে কিন্তু একটি কার্ভ ডিসপ্লে আমরা পেয়ে যাব এবং এর এজেসগুলো কিন্তু যথেষ্ট কমফোর্টেবল হবে আপনাদের জন্য। এছাড়া ফোনটি 190 গ্রাম ওয়েট এবং 8.2 মিলিমিটার থিকনেস দিয়ে আসার ফলে কিন্তু ফোনের ইনহ্যান্ড ফিলটা কিছুটা প্রিমিয়াম ক্যাটাগরিতেই পড়ে। অ্যান্ড এত স্লিম হওয়ার কারণে কিন্তু ফোনটিতে আমরা 3.5mm হেডফোন জ্যাকটি কিন্তু অবশ্যই মিস করব। পাশাপাশি ফোনটিতে আইপি রেটিং হিসেবে কিন্তু আমরা এখানে ডুয়েল রেটিং পেয়ে যাবো। একটি হচ্ছে IP68 থাকছে, এছাড়া IP69K থাকছে। এছাড়া ফোনটি কিন্তু আমরা 4টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবো। একটি হচ্ছে ব্ল্যাক, একটি হোয়াইট, একটি পার্পল এবং একটি হচ্ছে গ্রিন ভেরিয়েন্ট। এছাড়া ফোনটির ব্যাক সাইডেও কিন্তু আমরা গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন দেখতে পারবো, অর্থাৎ ফোনটি কিন্তু আপনাদের খুবই কমফোর্টেবলি ইউজ করতেও সাহায্য করবে। এছাড়া পরে টরে গেলেও কিন্তু তেমন একটা প্যারা দিবে না। এছাড়া ফোনটিতে কিন্তু একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকছে, যা কিনা কুইকলি ফোনটিকে আনলক করে ফেলতে পারছিল, কোনো রকমের অ্যানিমেশন ডিলে কিন্তু দেখা যায়নি। অপরদিকে ফোনটির ডিসপ্লে সেকশন কিন্তু অবশ্যই আপনাদের নজর কাটতে পারবে, কেননা এখানে 6.67 ইঞ্চিসের একটি 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে, যাতে কিনা 120 হার্জের রিফ্রেশ রেট, HDR10+, ডলবি ভিশন অ্যান্ড 3000 নিটসের পিক ব্রাইটনেসেরও সাপোর্ট থাকছে। ডিসপ্লেটি কিন্তু একটি ফুল HD প্লাসের একটি ডিসপ্লে থাকছে এবং এর কালার রিপ্রোডাকশনটাও কিন্তু যথেষ্ট অ্যাকুরেট টাইপেরই থাকছে, অর্থাৎ 446 ppi থাকছে এর ডেনসিটি, যার কারণে কিনা আপনারা ন্যাচারাল টাইপের একটি কালার কিন্তু দেখতে পারবেন এই ডিসপ্লে সেকশন থেকে। এছাড়া এর ডিটেলসও তেমন কোনো ঘাটতি দেখা যায়নি এবং কালার শিফটিং জনিতও কিন্তু তেমন কোনো ইস্যুও দেখা যায়নি। পাশাপাশি চিন এবং ভেজেলিরে কিন্তু যথেষ্ট ন্যারো রাখার ফলে যথেষ্ট ইমার্সিভ একটি ভিউ আপনাদের প্রোভাইড করতে পারবে এবং এখানে 68 বিলিয়নসের কালার সাপোর্ট আমরা দেখতে পারবো, যার কারণে কিনা আপনারা কন্টেন্ট ইউজিং করে, অর্থাৎ মিডিয়া কনজিউম যারা বেশি করে থাকেন, তারা কিন্তু যথেষ্ট স্যাটিসফাইড থাকবেন এই ডিসপ্লেটি ইউজ করে। এছাড়া 120 হার্জ ভালো মতো পুশ করতে পারছিল ইউটিউব এবং নেটফ্লিক্সে আমরা HDR এর সাপোর্ট পেয়ে যাবো, কিন্তু ইউটিউবে লং টার্ম ধরে যখন আপনারা HDR কন্টেন্ট প্লে করতে যাবেন তখন কিন্তু কিছুটা ফ্রেম ড্রপ দেখা যায়। এবং ইনডোর আউটডোর কন্ডিশনে ইউজ করার মতো ভালো একটি ব্রাইট ডিসপ্লে কিন্তু এটি থাকছে। 3000 নিটস কিন্তু প্রপারলি আপনাদের ব্যাকআপ দিবে না, অর্থাৎ ম্যাক্সিমাম টাইমে আপনারা 1200 থেকে 1300 নিটসের একটি সাপোর্ট পেয়ে যাবেন এবং কিছু কিছু ক্ষেত্রে আপনারা 3000 নিটসের প্রপার ইউজ দেখতে পারবেন। অপরদিকে ফোনটির ডিসপ্লেটিতে কিন্তু একটি কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর সাপোর্ট থাকছে, অর্থাৎ ভেঙে টেঙে যাওয়া থেকে কিন্তু আপনাদের যথেষ্ট প্রোটেক্টেড রাখতে পারবে, কিন্তু মাইক্রো স্ক্র্যাচ থেকে কিন্তু আপনাদের মোটেও প্রোটেক্টেড রাখতে পারবে না। অ্যান্ড কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু এখানে কিছুটা মিসটাচ জনিত সমস্যা লক্ষ্য করা গিয়েছিল, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে সাইড থেকে মিসটাচ লক্ষ্য করা যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে দেয়ও না। অবশ্যই সমস্যা একটু থেকেই যাচ্ছে, তো এটি একটু নোটিস করে রাখবেন। অপরদিকে ফোনটিতে কিন্তু একটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 আলট্রা একটি চিপসেট প্রোভাইড করা হয়েছে, যা কিনা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর প্রসেসর এবং অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাচ্ছি এবং হাইপার ওয়েস দেখতে পারবো, যেখানে কিনা আমরা 3 ইয়ার্সের একটি অ্যান্ড্রয়েড আপডেটও দেখতে পারবো এবং 2 ইয়ার্সের একটি সিকিউরিটি আপডেট প্যাচও পেয়ে যাচ্ছে। তো হাইপার ওয়েসটা কিন্তু যথেষ্ট আপডেট করা হয়েছে, অর্থাৎ ডে বাই ডে যথেষ্ট ইমপ্রুভ করা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি করার জন্য এবং এখনও যথেষ্ট ইউজার ফ্রেন্ডলি থাকছে। কিন্তু আপনাদের মনে রাখতে হবে এই ফোনটি কিন্তু একটি চাইনিজ ভেরিয়েন্টের ফোন, তো অনেক ব্লোটার কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন, অর্থাৎ ফোন ওপেন করার পর থেকে কিন্তু যথেষ্ট ব্লোটার এবং যথেষ্ট আনওয়ান্টেড অ্যাপস কিন্তু প্রি ইনস্টল থাকছে, যেগুলো আপনাদের ম্যানুয়ালি আনইনস্টল করে নিতে হবে এবং সেগুলো যদি আনইনস্টল করে নিতে পারেন এবং নোটিফিকেশনগুলো যদি সবগুলো অফ করে রাখতে পারেন, স্মুথলি কিন্তু এর ইউআইটা এক্সপিরিয়েন্স করতে পারবেন। এবং এই ফোনটি কিন্তু বাংলাদেশ মার্কেটে বর্তমানে 4টি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে এবং এর র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X এবং রম টাইপ হিসেবে থাকছে UFS 2.2। সো নোট সিরিজের তুলনায়, অর্থাৎ এই প্রাইস সেকশন অনুযায়ী বিশেষ করে এই UFS 2.2 কিন্তু যথেষ্ট ডিসঅ্যাডভান্টেজের সাইড বলা
বলা যায় 3.1 কিন্তু অবশ্যই দরকার ছিল, বাট এই UFS 2.2 কিন্তু যথেষ্ট ভালো মতোই হচ্ছে ব্যাক সাপোর্ট দিতে পারে, অর্থাৎ 6-7টা অ্যাপস নিয়ে কিন্তু আপনারা একসাথে ব্যাকগ্রাউন্ডে রান করতে পারবেন, তেমন কোনো প্যারা দেবে না এবং মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে কিন্তু যথেষ্ট অ্যাডভান্টেজ দিয়ে দিবে আপনাদের। তো এই MediaTek Dimensity 7300 Ultra কিন্তু একটি লেটেস্ট চিপসেট বলা যায়, অর্থাৎ এর মাধ্যমে আপনারা Antutu স্কোর অ্যারাউন্ড 6.5 লাখের মতো আমরা পেয়ে যাব। এই চিপসেটের মাধ্যমে আমরা PUBG HDR প্লাস আলট্রা সেটিংসে খেলতে পারছিলাম 40 FPS এ, এছাড়া স্মুথ প্লাস এক্সট্রিমে অর্থাৎ 60 FPS এর আনলক ফিচার্স আমরা দেখতে পারবো। পাশাপাশি কল অফ ডিউটি টাইপের গেম হচ্ছে আমরা 90 FPS এ খেলতে পারছি, যে সেমি ইম্প্যাক্ট ফুল সেটিংসে আমরা খেলতে পারতেছি। তো এই দিক থেকে তেমন কোনো প্যারাই দিচ্ছে না, তেমন কোনো ফ্রেম ড্রপও দেখা যায় না এবং ল্যাগের কোনো ইস্যুও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছিল না। অ্যান্ড সবচেয়ে অ্যাডভান্টেজ যে সাইডটা রয়েছে সেটি হচ্ছে ফোনটি কিন্তু তেমন কোনো হিটিং ইস্যু দেখা যায় না, অর্থাৎ তেমন কোনো জিপি থ্রটল তো করছেই না। 90% উপরে কিন্তু আপনারা ম্যাক্স পারফরমেন্স এখানে দেখতে পারবেন। তো এই চিপসেটটা কিন্তু এই প্রাইস পয়েন্ট অনুযায়ী যথেষ্ট ভালো থাকছে, কিন্তু আগে যে প্রাইসটা ছিল অর্থাৎ 35-40 হাজার টাকা যে প্রাইসটা ছিল ওই প্রাইস অনুযায়ী কিন্তু একেবারে মানানসই ছিল না, কিন্তু এই 30 হাজার টাকার রেঞ্জ অনুযায়ী মোটামুটি ডিসেন্ট টাইপের একটি চিপসেট বলা যায়। এবং চিপসেটটা একটি 4 ন্যানোমিটারের চিপসেট হওয়ার কারণে কিন্তু ব্যাটারি কনজিউমটাও কিন্তু খুবই কম হয়ে থাকে। অ্যান্ড ব্যাটারি কনজিউম কম বেশি নিয়ে কিন্তু এখানে তেমন একটা প্যারা খাইতে হবে না, কেননা এখানে 5500 mAh এর একটি বিগ ব্যাটারি প্রোভাইড করা হয়েছে, যাতে কিনা 45 ওয়াটের ফাস্ট চার্জিংয়েরও সাপোর্ট থাকছে। তো আপনারা কিন্তু 1 থেকে 1.5 দিনের মতো ইজিলি লং টার্মে ব্যাকআপ পেয়ে যাবেন, অর্থাৎ আপনারা যদি হেভি টাস্কিং করেও থাকেন তাহলেও কিন্তু আপনারা 1 থেকে 1.5 দিনের মতো ইজিলি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন এবং খুব কুইকলি কিন্তু চার্জ করে নিতে পারবেন 45 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের মাধ্যমে, যেটি কিনা আপনারা ইনবক্সেই পেয়ে যাচ্ছেন। অপরদিকে ফোনটির ব্যাক সাইডে গেলে কিন্তু আমরা একটি ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পারবো, যে মেইন সেন্সরটি থাকছে হচ্ছে 15 মেগাপিক্সেলের IMX LYT600 একটি সেন্সর, যাতে কিনা OIS এর সাপোর্ট থাকছে। পাশাপাশি 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড শুটার থাকছে এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটারও আমরা পেয়ে যাব। পাশাপাশি সেলফি ক্যামেরা হিসেবে 20 মেগাপিক্সেলের একটি সেলফি শুটারও থাকছে। তো এর মেইন ক্যামেরার মাধ্যমে তোলা ছবিগুলোতে কিন্তু ডাইনামিক রেঞ্জটা যথেষ্ট ভালোভাবেই নোটিস করা যাচ্ছে এবং যথেষ্ট ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিল। এছাড়া ডিটেলস এবং শার্পনেসগুলোও কিন্তু মোটামুটি ধরে রাখতে পারছিল, বিশেষ করে ডে লাইট কন্ডিশনে গেলে কিন্তু যথেষ্ট ডিটেলস শার্পনেস, এছাড়া লাইটিং কন্ডিশনটাও কিন্তু মোটামুটি ব্যালেন্স করতে পারে। এছাড়া যথেষ্ট ন্যাচারাল টাইপের কালার ধরে রাখার কিন্তু ট্রাই করে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার এই টাইপের ছবিগুলো প্রোভাইড করার প্রবণতা কিন্তু বেশি দেখা যায়। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে বুস্টেড টাইপের কালারও কিন্তু নোটিস করা যায়। অপরদিকে আলট্রা ওয়াইড সেন্সরটাও কিন্তু মোটামুটি ওয়াইড অ্যাঙ্গেলের মতো ন্যাচারাল কালারটা ধরে রাখতে পারে, তেমন কোনো কালার শিফটিং দেখা যায় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হাইলাইটের একটু মিসম্যাচ দেখা যায়, বিশেষ করে হাইলাইটটা হচ্ছে ব্যালেন্স করতে গেলে কিছুটা ইস্যু লক্ষ্য করা যায়। এবং ম্যাক্রো সেন্সরটাও মোটামুটি দুধবাদ একটি সেন্সর বলা যায়, এর মাধ্যমে কাজে লাগানো ছবি যদি ক্লিক করতে পারেন তাহলে মোটামুটি হচ্ছে ডিসেন্ট টাইপের ছবি পাওয়া পসিবল। সো এই মেইন ক্যামেরাটি ডে লাইট কন্ডিশন এবং নাইট কন্ডিশনে গেলেও কিন্তু বেটার পারফরমেন্স দিতে পারে ডিটেল শার্পনেসের দিক থেকে, কিন্তু হাইলাইটে গিয়ে কিছুটা হচ্ছে মিসম্যাচ করে ফেলে। এর একমাত্র কারণ হচ্ছে যেহেতু এটা চাইনিজ ভেরিয়েন্টের ফোন, সো গ্লোবাল ভেরিয়েন্টে এই ইস্যুগুলো কিন্তু যথেষ্ট অপটিমাইজ থাকবে। তো 35 থেকে 40 হাজার টাকা প্রাইসের ফোন কিন্তু এটি ডেফিনেটলি না, কিন্তু এই 29 হাজার টাকায় কিন্তু নেওয়াটা তেমন কোনো বোকামিও মনে হবে না, কেননা মোটামুটি ডিসেন্ট টাইপের একটি প্রাইস পয়েন্ট এটি বলা যায়। কিন্তু যদি এটি একটি ভ্যালু ফর মানি ফোন হতে হয় তাহলে এর প্রাইসটা আরেকটু কমলে বেটার হবে। তো আশাও করা যায় যে ফোনটির প্রাইসটা আরেকটু কমবে, তো আপনারা কিছুটা ওয়েট করতে পারেন। অ্যান্ড এই ফোনটি যদি অলমোস্ট 26-27 হাজার টাকার মধ্যে পাওয়া যায় তাহলে কিন্তু একেবারে ভ্যালু ফর মানি একটি ডিভাইস এটিকে বলা যেতে পারে। সো এই ছিল আজকে আমাদের Redmi Note 14 Pro ফোনটি সম্পর্কে একটি ইনডেপথ রিভিউ। ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং ফোনটির কোন কোন সাইডগুলো আপনাদের কাছে ভালো লেগেছে এবং কোন কোন সাইডগুলো খারাপ লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী এমনই কিছু টেক রিভিউতে, এমনই কিছু ইন্টারেস্টিং ফোন নিয়ে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।